আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি 5th লেসন পড়ছিলাম। তো ইতিমধ্যে 5th লেসনের দুটো ইউনিটের যে টেক্সট অংশ ছিল, অর্থাৎ আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার, এই গল্পের যে মূল পাঠ্য ছিল ইউনিট 1 এবং ইউনিট 2। তো ইউনিট 1-এর আমরা টেক্সট অংশ রিডিং মানে পড়েছি এবং তার অ্যাক্টিভিটিগুলো আলোচনা করেছি। টেক্সট এর ইউনিট 2 এই অংশের টেক্সটার রিডিং এবং মানে পড়েছি, কিন্তু এর অ্যাক্টিভিটিসগুলো আমরা আলোচনা করিনি। তো আজকে আমরা আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচারের ইউনিট 2-এর অ্যাক্টিভিটিসগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ, অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আলোচনা করে 5th লেসন এর আলোচনা বা পড়ানো শেষ করব। তো আমাদের ইউনিট 2-এর অ্যাক্টিভিটির অংশে অ্যাক্টিভিটি 5 থেকে শুরু। তো প্রথম দিকের অ্যাক্টিভিটিসগুলো একদম গতানুগতিক, সেগুলো জাস্ট আমরা ইনস্ট্রাকশনটা পড়ব, এক আধটা এক্সাম্পল দিলেও দিতে পারি। আর মেইনলি আমরা অ্যাক্টিভিটি 11 এই অংশটা খুব গুরুত্ব দিয়ে পড়ব, কারণ ওটার সঙ্গে একটা গ্রামাটিক্যালি বিষয়ের যোগ রয়েছে, আমরা সেই সূত্রে শিখব। তো অ্যাক্টিভিটিস 5-এ চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বলছে সঠিক উত্তরটা পছন্দ করো ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। যে সমস্ত পরিবর্তনগুলো, অর্থাৎ একটা স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে যে 3টে অল্টারনেটিভস আছে, তার মধ্যে যেটা সঠিক সেটা বেছে লেখা। যেমন এতে রয়েছে আঙ্কেল পোজার উড কল আস অল। আঙ্কেল পোজার আমাদের সকলকে কি বলে ডাকতেন বা সম্বোধন করতেন? ইন্টেলিজেন্ট, কেয়ারলেস, ফুলস। এই 3টে অল্টারনেটিভের কোনটা ওই স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা তোমাদের লিখতে হবে। এরকম করে 3টে রয়েছে। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো, মানে বাক্যগুলো সম্পূর্ণ করো। তো এক্ষেত্রে আমরা ইউনিট 2 এই টেক্সট অংশটা আবার ভালো করে পড়ব এবং পড়ে সেখান থেকে তথ্য নিয়ে এই গ্যাপগুলোতে বসাবো অ্যাক্টিভিটি 6-এ, যেটা তোমরা দেখছো। তো অ্যাক্টিভিটি 6-এর এতে আমি একটা এক্সাম্পল হিসেবে এখানে বলি, আঙ্কেল পোজার উড লুজ সাইট অফ দ্য মার্ক। আঙ্কেল পোজার উড লুজ সাইট অফ দ্য মার্ক। আঙ্কেল পোজার তার যে চিহ্ন করা অংশটা সেটা হারিয়ে ফেলেছিল। এবার বাকিটুকু নিয়ে টেক্সট থেকে পড়লেই তোমরা সেটা পাচ্ছ, এখানে পূরণ করা। অ্যাক্টিভিটিস 7, ঠিক প্রিভিয়াসলি বিভিন্ন লেসনে তোমরা এটা করেছো। কমপ্লিট দ্য ফলোইং টেবিল, এই কলামটা বা টেবিলটা পূরণ করতে হবে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে। এবং এক্ষেত্রে কি, বাদিকের কলামে আছে কজ মিন্স কারণ, ডান দিকের কলামে রয়েছে এফেক্ট
যেখানে ডান দিকের কলাম ভরানো আছে, অর্থাৎ ডান দিকের কলামগুলো পূরণ করা আছে এফেক্ট বসিয়ে, তাহলে সেই এফেক্টটার পরিপ্রেক্ষিতে কস্টটা আমাদের টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের যেটা একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই যে স্টেটমেন্টগুলো অ্যাক্টিভিটি 5-এর ক্ষেত্রে, অল্টারনেটিভসগুলো যেটা হবে সেটা করতে হবে। আবার অ্যাক্টিভিটি 6-এর ক্ষেত্রে কি রয়েছে, যে এই স্টেটমেন্ট রয়েছে, পার্টলি রয়েছে, এর বাকিটুকু পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। অ্যাক্টিভিটি 7-এ বলা হয়েছে একটা টেবিল দেওয়া আছে। আমি এবার বললাম টেবিলের দুটো কলাম, একটা কলামে কজ রয়েছে, একটা কলামে এফেক্ট রয়েছে। তো আমাদের কি করতে হবে, যে অ্যাক্টিভিটি 7-এ এই যে কজ যেখানে আছে, যে কলামগুলো ফাঁকা রয়েছে, দেখো ডান দিকে এফেক্টের অংশে সেগুলো পূরণ করা রয়েছে। তার মানে কি, এখানে এফেক্টটা দেওয়া আছে, তাহলে এই এফেক্টটা হয়েছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোন কারণের পরিপ্রেক্ষিতে, তাহলে আমাদের এখানে কজ বসাতে হবে। আর যেখানে কজ দেওয়া আছে সেখানে দেখো এফেক্টের জায়গা ফাঁকা আছে, আমাদের সেটা বসাতে হবে। এটা গেল অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 8-এ সিম্পলি বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর দাও। আমি প্রশ্নগুলোর বাংলা মানে বলে দিচ্ছি, তোমরা উত্তরটা করার চেষ্টা করবে। কোশ্চেন নম্বর অ্যাক্টিভিটি 8-এর কোশ্চেন নম্বর এ, গিভ 2 ইনস্ট্যান্স টু শো দ্য কেয়ারলেসনেস অফ আঙ্কেল পোজার, অর্থাৎ দুটো দৃষ্টান্ত দাও আঙ্কেল পোজারের কেয়ারলেসনেসের, অর্থাৎ তার অগোছালো স্বভাবের। বিতে বলছে হোয়াট ডিড আন্ট পোজার সে আফটার আঙ্কেল পোজার স্ম্যাশড হিজ থাম, বলছে পোজারের স্ত্রী অর্থাৎ কাকিমা কি বলেছিলেন যখন আঙ্কেল পোজার তার বুড়ো আঙুলটা থেঁতলে ফেলেছিল। সিতে বলছে হাউ ডিড আঙ্কেল পোজার রিয়াক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক, তার ওই কাজটা, টাস্ক মিন্স কাজ, শেষ করার পরে তিনি কি রিয়াক্ট, কি মনোভাব পোষণ করেছিলেন। হোয়াই ওয়াজ এভরিওয়ান টায়ার্ড আফটার আঙ্কেল পোজার্স পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল, তার প্রত্যেকে কেন ক্লান্ত হয়ে পড়েছিল। অ্যাক্টিভিটি 9-এ বলেছে ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং কলাম বি, অর্থাৎ কলাম এতে কিছু ওয়ার্ড রয়েছে, কলাম বিতে কিছু ওয়ার্ড রয়েছে, এবার এর ওয়ার্ডগুলোর মিনিং যা, সেই মিনিং অনুযায়ী তার পাশে এইখানকার মিনিং লিখব, এইখানকার শব্দগুলো বসাতে হবে। অ্যাক্টিভিটি 10-এ বলেছে ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। অ্যান্টোনিমস মানে বাংলা করলে বিপরীত শব্দ। আর নিচে দেখো কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর বিপরীত শব্দ টেক্সট থেকে খুঁজে লিখতে হবে। তো আমি একবার দ্রুত শব্দগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখো করতে পারো কিনা। মানে র্যাপ যেটা রয়েছে, যে র্যাপিডলি মিন্স দ্রুত, তো আমরা টেক্সটে মাইল্ডলি একটা পেয়েছি, সেটা এর বিপরীত হতে পারে। সেকেন্ড হচ্ছে লস্ট হারিয়ে ফেলা, ফাউন্ড খুঁজে পাওয়া, রিমেম্বার্ড মনে পড়া, টেক্সটের মধ্যে আছে ফরগেট ভুলে যাওয়া, আর রাফলি মানে একটু খারাপভাবে বা কর্কশভাবে, আর মাইল্ডলি মৃদুভাবে। সেভ বাঁচানো, স্পেন্ড ব্যয় করা,
স্ট্রেইট সোজা, ক্রুকেড বাঁকা। তো যাই হোক, এটা খুঁজে নেবে। অ্যাক্টিভিটিস 11-এ যেটা রয়েছে বলছে ইউজ দ্য প্রেফিক্স অর সাফিক্স। ইউজ দ্য প্রেফিক্স অর সাফিক্স। সাফিক্স বা প্রেফিক্স বলতে আমরা বাংলায় যেটা বলি, ইউজ দ্য প্রেফিক্স অর সাফিক্স বাংলায় আমরা বুঝি উপসর্গ, অনুসর্গ। অর্থাৎ একটা মূল শব্দের সঙ্গে তার আগে দু একটা অক্ষর যুক্ত করা বা পরে দু একটা অক্ষর যুক্ত করা করে মূল শব্দটার সম্পূর্ণ মানেটা পাল্টে যাওয়া, এটাকে আমরা বাংলায় উপসর্গ অনুসর্গ এরকমভাবে মানে যতটা সম্ভব সহজ করে বলতাম। এইবার এখানে সাফিক্স এবং প্রেফিক্স এই অংশটা একটা গ্রামারের বড় অংশ। আমরা যা সময় হয়ে গেছে, আমাদের আর একটা ক্লাস নিতেই হবে। সাফিক্স প্রেফিক্স মানে অ্যাক্টিভিটিস 11 থেকে 11 থেকে শুরু করে পরের অ্যাক্টিভিটিসগুলো আমি দু একটা ক্লাসে আরেকটা ক্লাসে শেষ করব। আজকে ওই পর্যন্ত অ্যাক্টিভিটিস 10 পর্যন্ত তোমাদের করলাম।